প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা নর্মাল যেসব ব্যবহার জানি যে অ্যামিজারের সাথে আইএনজি ভার্বের সাথে কেমন, এটা ছাড়াও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরও অনেক মজাদার ব্যবহার আছে যা আমরা নর্মালি কিন্তু ইউজ করি না, কারণ আমাদের চিন্তায় থাকে না যে এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলা যায়। আমরা যখন কমপ্লেন্ট জানাবো, আমরা যখন কোনো বিষয় নিয়ে অভিযোগ করব, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। এছাড়াও আমরা যখন কোনো ফুটবল ম্যাচ দেখি, কোনো ক্রিকেট ম্যাচ দেখি, তখন ধারাভাষ্যকার অর্থাৎ কমেন্টেটর যেসব কথা বলে বর্তমান সময় নিয়ে, অর্থাৎ খেলা চলাকালীন সময়ে তিনি যা যা বলেন সবই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যতক্ষণ তিনি যা বলতেছেন সেটা যদি ওনার চোখের সামনে যা ঘটতেছে তা নিয়ে বলেন, সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেমন। আর এমনিতে তিনি অতীত নিয়েও বলতে পারেন, পাস্ট ফিউচার নিয়েও বলতে পারেন। সো আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আজকের পর থেকে ইউজ করার ট্রাই করব, আমরা চিন্তা করব যে আমরা কোনো অভিযোগ দিচ্ছি নাকি, আমরা কোনো বিরক্তি প্রকাশ করতেছি নাকি, আমরা কোনো চোখের সামনে যা দেখতেছি তা ডিসক্রাইব করতে চাইতেছি নাকি কোনো চলমান ঘটনা, অথবা আমাদের ফিউচার কোনো প্ল্যান আমরা বলতেছি নাকি। এখন দেখেন, আমরা যখন ফিউচার কোনো কথাবার্তা বলি, আমরা কিন্তু মুখস্থ আমাদের মাথায় কি চলে আসে, এটা একটা অটোমেটিক একটা ব্যাপার যে আমরা উইল ব্যবহার করি, কজ আমরা জানি ফিউচার মানেই উইলের ব্যবহার কেমন। যেহেতু নেক্সট উইক, আমি সেন্টেন্সটা একটু পড়ি, আই এম গোয়িং টু ওপেন এ নিউ ব্রাঞ্চ অফ আই টিচ আইএলটিএস নেক্সট উইক। সো নেক্সট উইক যেহেতু আমি বলতেছি বা আমি চিন্তা করতেছি বা কাউকে বলতেছি, তাহলে তো আমাকে এখানে উইল ইউজ করতে হইতো, আই উইল ওপেন এ নিউ ব্রাঞ্চ অফ আই টিচ আইএলটিএস নেক্সট উইক। কিন্তু আমি কেন উইল ব্যবহার করতে পারবো না? এর মাঝে আপনার ছোট একটা নোট জাস্ট লিখে নেন যে উইলের পরে আপনার যে ভার্বটা বসাবেন সেটা সবসময় বেস ভার্ব বসবে। বেস ভার্ব কি, আমি যদি সুযোগ হয় পরে বিস্তারিত বলার ট্রাই করব, আমি নোট করে রাখলাম যাতে আমি বেস ভার্ব নিয়ে পরবর্তীতে কথা বলি। তো যেহেতু আমি এখন বলছি উইল, শুধু উইল না, মোডাল ভার্ব যতগুলো আছে ততগুলোর পরে বেস ভার্ব বসে। এটা একটু নোট করে রাখেন, আমাদের পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত বলবো, দ্যাটস ওয়াই নোট করে রাখলে আপনাদের জন্য সুবিধা। এছাড়াও আমি আরও ডিফারেন্ট কয়েকটা কনটেক্সটে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারতেছি। সো আজকের ক্লাসে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম কেমন, তারপরে এটার ফিউচার যে ইউজেসটা, আমরা বিরক্তি প্রকাশ করতে কোনটা ব্যবহার করি, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে ব্যবহার করতে পারি, এবং আমরা কিভাবে ধারাভাষ্যকার হয়ে যেতে পারি কেমন। আমাদেরকে গ্রামার শিখতে হবে ডেইলি ইউজেস থেকে এমন কিছু এক্সাম্পল দিয়ে যাতে এটা আমাদের মাথায় সেট হয়ে যায়। সো আজকের পর থেকে আশা করি আপনাদের এগুলো সেট হয়ে যাবে। আপনারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখনই ইউজ করবেন আপনারা জানবেন আপনারা কি বলতেছেন। সো আমি এগুলা একটু পরে ডিটেলসে আলোচনা করব, তার আগে আমরা বিস্তারিত ব্যতিক্রমগুলো শিখে নিই। কারণ আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার করি কি, এম ইজ আর, এগুলার পরে ভার্বের সাথে আইএনজি কেমন, বাট আমরা এটার এক্সেপশনগুলো ইউজ করি না। এছাড়াও এটার যে মেইন কনসেপ্টটা, বেসিক কনসেপ্ট যে এমিজারের সাথে সবসময় আইএনজি বসবে না, আমরা কখন এমিজারের সাথে আইএনজি বসাবো কখন বসাবো না এটার একটা ধারণা আমি যে দিয়ে দেওয়ার ট্রাই করব। বাট যেটা আজকের মেইন থিং সেটা হচ্ছে এই নোটের পরে আপনাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আর অন্য কোনো নোট, অন্য কোনো ক্লাস দেখা লাগবে না ইনশাল্লাহ। সো আমরা শুরু করি। আমরা কিন্তু প্রথমে রুল দিয়ে শুরু করব না, আমরা ব্যতিক্রম যে আমরা কখন এমিজারের সাথে আইএনজি বসাবো কখন বসাবো না এগুলো আলোচনা করব। এরপরে আমি যে বলছি আমরা কমেন্টেটর হয়ে যাব, আমরা বিরক্তি প্রকাশ করার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি আমরা ভবিষ্যতের জন্য, সেগুলো আমরা ক্লাসের একটু পরে দেখব। সো আগে আমরা জানি নি যে টু বি ভার্বের কাজটা কি। টু বি ভার্ব আমি যখন ক্লাসে মেনশন করব আপনাদের মাথায় যাতে অটোমেটিক এটা চিন্তা আসে যে এম ইজ আর ওয়াজ এর মানে হচ্ছে টু বি ভার্ব কেমন। আমরা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আলোচনা করতেছি, আমাদের কাজ হবে এম ইজ আর নিয়ে, কজ এগুলো হচ্ছে প্রেজেন্ট, আর ওয়াজ এর হচ্ছে পাস্ট। কিন্তু আমরা বোঝার সুবিধার্থে টু বি ভার্বের পাঁচটা ফর্ম পাঁচটাই লিখে ফেলছি।
সো আমি টু বি ভার্ব বলার মানে যখনই বলবো কোনো এক্সাম্পল দিতে আপনি বুঝে নেবেন যে এম ইজ আর ওয়াজ আর এই 5টার কথা বলতেছি। সো এটার মেইন ফাংশন হচ্ছে 2টা। সো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেখার আগে আমাদেরকে জানতে হবে যে এই যে টু বি ভার্ব এই 5টার সাথে সবসময় যে আইএনজি বসাবো আমরা, বিষয়টা এমন না, এটার 2টা কাজ আছে। কেমন? সো এটা 2টা কাজ কি আমরা একটু পরে দেখতেছি। তার আগে আমাদের এই যে চার্ট, এটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন অথবা পজ করে এটা নোট করে রাখেন, যাতে পরবর্তী এক্সাম্পলগুলো দেখলে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমি কেন ইজ বসাইছি হি শি অথবা ইট, বা নামের সাথে। নাম বলতে কি, এখানে রফিক করিমের যদি আমি কথা বলতাম তাহলে আমি ইজি বসাইতে হইতো, আমি এম বসাইতে পারবো না প্রেজেন্টের জন্য। কেমন? আবার দের সাথে আর, উই আর, ইউ আর। সো এটা নোট করে রাখেন, বিশেষ করে প্রথম 3টা নোট করে রাখেন, কজ আমরা এক্সাম্পলের জন্য আমাদের এটা লাগবে। এছাড়াও দেখেন আই হি শি ইট, এটা এবং এটার কালার আমি সেম রাখছি কেন? কজ হি এর সাথে ইজ পাস্টের জন্য, হি এর সাথে ওয়াজ, আই এর সাথে ওয়াজ। কেমন? আবার ইউ উই দের জন্য প্রেজেন্টের জন্য, আর পাস্টের জন্য হচ্ছে অয়ার। সো এগুলো সিমিলার, ওই জন্য আমি সেম কালার রাখছি। আমরা আজকে এমন একটা রুল শিখব যেটা খুবই সহজ, কিন্তু আমরা সবগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবো। টু বি ভার্ব সবগুলোর জন্য, এম ইজ আর, ওয়াজ এবং ওয়ারের জন্য। কেমন? সো আমাদের এই টু বি ভার্বের পরে, এই 5টার পরে যদি পরবর্তী ওয়ার্ডটা ভার্ব থাকে, অর্থাৎ কোনো কাজ করা বোঝায়, অর্থাৎ যদি কোনো অ্যাকশন ওয়ার্ড হয়, মানে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ড দিয়ে যদি কোনো কাজ করা বোঝায়, তখন আমরা আইএনজি বসাইতেই হবে, যদি টু বি ভার্বের পরে কোনো কাজ করার এমন কোনো ওয়ার্ড থাকে। আর যদি এমন কোনো ওয়ার্ড না থাকে যেটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে, তখন আইএনজি বসবে না। এটারও একটা এক্সেপশন আছে, কজ এক্সেপশন ছাড়া আসলে গ্রামার খুব কমই থাকে, সেটাও আমরা একটু পরে জানবো। সো আমরা নর্মালি বলি কি, আই এম গোয়িং, হি ইজ ইটিং, এগুলো চলমান প্রক্রিয়ার জন্য আমরা বলি। এখানে আমরা গো এর সাথে আইএনজি কেন বসেছি, আমরা সবাই জানি যে এখানে যেহেতু গো দ্বারা যাওয়া বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এই যে বেস ভার্বের সাথে, আমি বলছিলাম যে বেস ভার্ব এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। কেমন? মেইন ভার্ব না বলে আমরা ইজিলি বলতে পারি বেস ভার্ব, অর্থাৎ এটার মেইন ফর্ম হচ্ছে গো, এরপরে গো, ওয়েন্ট, গন। কেমন? এটা হচ্ছে ভি2 আর এটা হচ্ছে ভি3 আর এটা হচ্ছে বেস ভার্ব। সো এই বেস ভার্বের সাথে আমরা আইএনজি বসাচ্ছি। সো এটাই হচ্ছে বেস ভার্বের কনসেপ্ট। এরপর হি ইজ ইটিং, সে খাচ্ছে, আমি দেখতেছি সে খাইতেছে, এই জন্য আমি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ বসাইছি এবং ভার্বের সাথে আইএনজি। এগুলো আপনারা পারবেন। কেমন? সবগুলার শেষে এই যে এম ইজ আর, ওয়াজ আর, সবগুলার শেষে যেহেতু কাজ করার বোঝাচ্ছে এমন কোনো ওয়ার্ড আছে, এই জন্য আইএনজি বসছে, অর্থাৎ ভার্ব থাকলে আইএনজি বসবে। কখন আইএনজি বসবে না? যখন এই এম ইজ আর, ওয়াজ আর এগুলার পরে, টু বি ভার্বের পরে যখন কোনো ভার্ব থাকবে না, তখন আইএনজি বসবে না, অর্থাৎ অ্যাডজেক্টিভ অথবা নাউন থাকলে আইএনজি বসবে না। এটারও একটা এক্সেপশন আছে, সহজ এক্সেপশন, আপনারা যদি সহজভাবে নেন বিষয়টা সহজ। সেটা হচ্ছে অনেকগুলো অ্যাডজেক্টিভ যেটার সাথে হচ্ছে আইএনজি অটোমেটিক থাকে। কেমন? আপনি যখন একটা অবস্থা ডিসক্রাইব করবেন, একটা সিচুয়েশন ডিসক্রাইব করবেন, তার একটা গুণ ডিসক্রাইব করবেন, তখন আপনাকে অ্যাডজেক্টিভ যেটা ইউজ করতে হবে সেটার সাথে দেখবেন যে অটোমেটিক আইএনজি আছে। তখন আবার আপনি বুঝবেন না যে এটা একটা ভার্ব, এটা আপনি মনে করতে পারবেন না। এটা হচ্ছে অ্যাডজেক্টিভই। কেমন? আমরা ওই অ্যাডজেক্টিভগুলোও দেখবো একটু পরে। So the to be verb is the main verb. It shows a state or identity. No action, সেই জন্য কোনো আইএনজি বসবে না। সো এখানে টু বি ভার্ব মেইন ভার্ব। কেমন? আই এম বিজি। সো এই এম যেটা বসছে এখানে, এই টু বি ভার্বটা এটাই হচ্ছে আমাদের মেইন ভার্ব। কিন্তু এখানে আমাদের মেইন ভার্ব হচ্ছে কি বলছিলাম, বেস ভার্ব হচ্ছে গো। কেমন? আর এম হচ্ছে অক্সিলারি ভার্ব। এই জিনিসটা নোট করে রাখেন, অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব, আর এই যে গো এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। কেমন? আমরা মেইন ভার্বের সাথে আইএনজি বসাইছি, এটাই হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র আমরা ক্লাস 6 থেকে ধরে পড়ে আসতেছি। তো এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব, কিন্তু যখন আমাদের টু বি ভার্বের পরে কোনো কাজ করা বোঝাচ্ছে না, তখন আমাদের এই এমটাই হবে আমাদের মেইন ভার্ব। কেন আমাদের এমটা মেইন ভার্ব হবে? আরও সহজভাবে বলি, যেহেতু এই টু বি ভার্বের পরে, আমি সহজভাবে আবার বলতেছি যে ধরুন এটা হেল্পিং ভার্বের পরে, অক্সিলারি ভার্বের পরে যেহেতু কোনো মেইন ভার্ব নাই। মেইন ভার্ব নাই কেন? কারণ কোনো কাজ করা বোঝাচ্ছে না। যদি কোনো কাজ করা বুঝাইতো তাহলে এখানে মেইন ভার্ব থাকতো। ফর এক্সাম্পল ওয়ার্ক, ওয়ার্ক থেকে ওয়ার্কিং। কিন্তু এখানে বিজি বলছে, এই বিজিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা কিভাবে? বিজি দ্বারা বোঝাচ্ছে যে তার একটা স্টেট, একটা অবস্থা, সে বর্তমানে ব্যস্ত, এটা বোঝাচ্ছে। সো এটা কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। কেমন? এটা মেন ভার্ব। সো এই ক্ষেত্রে
এম দেখলে আপনি বলতে পারবেন না যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে এমটা হচ্ছে আপনার মেইন ভার্ব হিসেবে বসছে, বাট এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। আপনার এটারে কমপ্লিকেটেড নেওয়ার কিছু নাই, এটারে জাস্ট লাইটলি একটু বুঝার ট্রাই করেন। হি ইজ এ ডক্টর, আমরা দেখি যে আইডেন্টিটি আমরা পাইতেছি নাকি, হ্যাঁ তার এটা একটা পরিচয়, কেমন, এটা নাউন, সে যে একজন ডক্টর, এটা হচ্ছে ডক্টরটা হচ্ছে নাউন। এখানে আরো সহজ সহজ কিছু রুল আছে যেটা আপনাদের লিসেনিং এর জন্য কাজে লাগবে, আপনাদের স্পিকিং এর জন্য কাজে লাগবে, আপনাদের রিডিং এর জন্য কাজে লাগবে। যেমন আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে সেটা হচ্ছে সবসময় নাউন, এটা আমাদের গ্যাপ ফিলিং এর জন্য কাজে আসবে। ওই রুলসগুলা আমরা পরবর্তীতে আলোচনা করা ট্রাই করব, কজ এখন যেটা আমাদের শেখার প্রয়োজন সেটা শেখাটা আসলে উচিত। এছাড়াও আমি যখন বলছিলাম যে, আমি শেষের দিকে একটু আবার যাই, যে আমরা ফিউচার নিয়ে যখন কথা বলবো তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব, কেমন। তো এটার কারণটা কি, আমি আপনাদের বোঝার সুবিধার জন্য, ধরুন আপনাকে যদি এমন একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়, আচ্ছা আমি এটা না বলে আমি হচ্ছে এটাতে যাই, বিরক্তি প্রকাশের জন্য, কেমন। এখানে কি লিখছে, হি ইজ অলওয়েজ লিভিং হিজ শুজ এট দ্য ডোর। এটা দ্বারা বিরক্তি আসলে কিভাবে প্রকাশ করছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে হয়েছে, সে তো জুতা রেখে চলেই যাচ্ছে, কিন্তু এটা এমন একটা মানে মনের ভাব প্রকাশ করতেছে যে সে সব সময় জুতা রেখে চলে যায়, দরজার সামনে জুতা রেখে চলে যায়, এবং এটার জন্য আমি বিরক্ত, এই জিনিসটা হাইলাইট করে রাখেন। এবং এটার জন্য আমি বিরক্ত প্রকাশ করতেছি, আমি বিরক্তি প্রকাশ করতেছি, আমি বিরক্ত এটা নিয়ে, কেমন। এই জন্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, আদারওয়াইজ আমি প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করতাম, যে সে সবসময় জুতা এভাবে দরজার সামনে রেখে যায়, কজ তখন আমার কোনো ফিলিংস থাকতো না, আমি যে কোনো বিরক্তি প্রকাশ করতেছি আলাদা কোনো ইমোশন নিয়ে আমি বলতাম না, ফিলিংস নিয়ে বলতাম না, বাট এখানে আমি অ্যানোয়েড, আমি বিরক্ত যে সে সবসময় এখানে জুতা রেখে যায়, দ্যাটস ওয়াই আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হইতেছে। সো আমাকে যদি মেইন এক্সামে জিজ্ঞেস করা হয় যে ধরুন আপনার যে নেইবাররা কেমন, তারা কি হসপিটেবল নাকি, ফ্রেন্ডলি নাকি, তখন হয়তো আমি বলতে পারি যে যদি আমার মনে হয় যে না আমার যারা নেইবার তারা বিরক্ত, হচ্ছে যে আমি তাদের প্রতি বিরক্ত, তারা আসলে ফ্রেন্ডলি না, দেন আমার আনসারটা হয়তো বা এমন হবে, আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ দে অলওয়েজ প্লেয়িং মিউজিক লাউডলি অ্যান্ড আই এম ভেরি অফেন্ডেড অ্যাবাউট ইট, কেমন। আমি যে অলওয়েজ প্লেয়িং মিউজিক লাউডলি বলছি, এটা দ্বারা আমি বলতে মানে বুঝাতে চাইতেছি কি এক্সামিনারকে, যে আমি বিরক্ত, আমি যখন বিরক্ত কোনো কিছু নিয়ে, কারো কোনো এমন একটা অ্যাকশন নিয়ে যেটা কন্টিনিউয়াসলি তারা করে যাচ্ছে, তখন আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। সো এটা আমার স্পিকিংয়ে কাজে লাগবে। দেন হচ্ছে আমার এই যে ফিউচার নিয়ে, কেমন, আমি ফিউচার নিয়ে কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব, এই রুলসটা আমার রাইটিং টাস্ক 1-এ লাগবে, ম্যাপের জন্য লাগবে, আমি স্পেসিফিক্যালি বলতেছি আমাদের রাইটিং টাস্ক 1-এর ম্যাপের জন্য লাগবে। ম্যাপ তো হচ্ছে 3 ধরনের হবে, একটা হচ্ছে আপনার অতীত নিয়ে ম্যাপ, একটা বর্তমান, আর একটা হচ্ছে বর্তমান থেকে ফিউচার, মানে 3টা কনসেপ্ট আর কি টোটাল। যখন ফিউচার প্রপোজড প্ল্যান নিয়ে আমি লিখতে যাব, যে আমার এখানে আগে ছিল খালি জায়গা, আমি 10 বছর পরে এখানে একটা বিল্ডিং করব, বা আগামী সপ্তাহে একটা বিল্ডিং করব, এখানে প্ল্যানের ম্যাপের মধ্যে ডেটটা দেওয়া থাকবে, তখন আমাকে কিন্তু উইল ইউজ করতে পারবো না, কজ এই জিনিসটাও নোট করে রাখেন, উইল বলতে বা ফিউচার সিম্পল বলতে একটা প্রবাবিলিটি বোঝায়, যে আমি এখানে বিল্ডিং করতেও পারি নাও করতে পারি, আমি আইটি চাইল্ড ডিএলসের একটা নতুন বাস খুলতেও পারি নাও খুলতে পারি, কিন্তু আমি যখন এটা শিওর যে বন্ধু তুই দেখ আমি এতদিন ধরে চাচ্ছিলাম আমার আইএলটিএলসের ব্রাঞ্চ খুলবো, বাট লেটস হচ্ছে যে তুই এখন এটা একটু দেখ যে আই এম গোয়িং টু ওপেন এ নিউ ব্রাঞ্চ অফ আইটি আইএলটিএলস নেক্সট উইক, আমি আগামী সপ্তাহে আইটি আইএলটিএলসের একটা ব্রাঞ্চ খুলতেছি, কেমন, খুলতে যাচ্ছি, এরকম একটা শব্দ বোঝায়। আপনি বাংলাটা চিন্তা করেন, কজ ইংরেজি রুলস আমরা হাজার হাজার শিখছি, অনেক সময় ধরে শিখছি, বাট আমরা এখনও শিখে যাচ্ছি। সো আমাদেরকে কনসেপ্টটা চেঞ্জ করতে হবে, আমরা মনের ভাব কিভাবে প্রকাশ করতে চাইতেছি সেটা চিন্তা করি, যে আমি অনেক দিন ধরে ঢাকা যাব ভাবতেছি, বাট আমি ঢাকা যাইতে পারতেছি না। এখন আপনি শিওর যে আপনি ডায়েরির মধ্যে লিখে ফেলছেন, নোট করে ফেলছেন আপনি আগামী সপ্তাহে ঢাকা যাচ্ছেন, এখন এটা তো একটা খুশির সংবাদ, আপনি শিওর, তো আপনি ঢাকা যাওয়ার আগে অবশ্যই আপনার ফ্রেন্ডদেরকে জানাবেন। এখন আপনি আপনার ফ্রেন্ডের কাছে গেছেন এবং বলতেছেন, দোস্ত আমি আসলেই আগামী সপ্তাহে ঢাকা যাচ্ছি, ফাইনালি আমি ঢাকা যাচ্ছি, এই যে আপনি একটা কনফিডেন্ট নিয়ে বলতেছেন, শিওরিটি নিয়ে বলতেছেন,
তখন ইউজ করবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই এম গোয়িং টু ঢাকা নেক্সট উইক। কেমন? আবার এই যে গোয়িং টু, এটাকে নেটিভ স্পিকাররা সংক্ষেপে বলে গনা। আই এম গনা ওপেন এ নিউ ব্রাঞ্চ অফ আই টিচ আইএলটিএস নেক্সট উইক। কেমন? GONNA, এটাকে শর্ট করে বলে। সো আমরা এটার ইউজেসটা শিখবো একটু পরেই। সরি, আমার একটা কল আসছে। আচ্ছা, দেন হচ্ছে আমি আপনাদেরকে এই কনসেপ্টটা নিয়ে কেন কথা বলছি, কজ আপনারা জানবেন যে আপনারা কি শিখতেছেন, কেন শিখতেছেন, এটা জানা থাকলে বেটার। এছাড়াও এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা আরও অনেকগুলো কনটেক্সটে ইউজ করতে হবে আমাদেরকে আইএলটিএলসে। সো এটা ইম্পর্টেন্ট, এই জন্য আমি এটা নিয়ে ক্লাসটা শুরু করছি। তো আমরা শিখলাম যে যদি কোনো আর্টিকেলের পরে একটা শব্দ থাকে সেটা নাউন হবে। এটার আরও অনেকগুলো রুলস আছে, আরও অনেকগুলো না, 2-3টাই আছে, অনেক ভালো রুলস। এটা আমরা পরবর্তীতে এটা তো অবশ্যই দেখব নেক্সট ক্লাসগুলোতে। দে আর টায়ার্ড, এটা অ্যাডজেক্টিভ বুঝাইছে কি? একটা অবস্থা, তারা ক্লান্ত। কেমন? দেয়ের সাথে আর কেন বসছে আমি আপনাদেরকে বলছি, চার্ট এটা আপনাদের টেবিলের সামনে লাগিয়ে রাখতে, যাতে কোনটার সাথে কেন বসতেছে কি বসতেছে আপনাদের চোখের সামনে থাকে, আপনারা বুঝেন। আপনারা দেয়ের সাথে তাহলে আর ইস বসাবেন না, অবশ্যই আরই বসাবেন, কারণ আমি আপনাদেরকে চার্ট এটা দিয়ে দিছি। এখন বুঝলাম, সবই বুঝলাম যে এটা দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে না, এটা দ্বারা তার অবস্থা বোঝাচ্ছে, কিন্তু এখানে টায়ার্ড হয়েছে, ডি কেন হয়েছে? কেমন? এটা তো পাস্ট টেন্স বোঝাচ্ছে না। এই টায়ার্ড আপনি কিন্তু ডি ছাড়া লিখতে পারবেন না। আপনি টায়ার্ড লিখলে আসলে এটা হবে না, অ্যাডজেক্টিভটা হবেই না। এই অ্যাডজেক্টিভটা হয়েছেই টায়ার্ড, স্পেলিংটা হচ্ছে ডি নিয়ে। সো আপনি এখানে দে আর টায়ার্ড লিখলে এটা যে পাস্ট টেন্স এমন না, এই ওয়ার্ডটাই হচ্ছে এমন, পাস্টের মতো হয়তো বা দেখাচ্ছে। আবার এমন এখানে টায়ার্ডের পরিবর্তে এমন একটা অ্যাডজেক্টিভ থাকবে যেটা আইএনজি ছাড়া কমপ্লিটেড না। কেমন? সো ওগুলারে আপনি ভার্ব হিসেবে ধরতে পারবেন না। সো এগুলো আমি আর পড়লাম না। তাহলে আমরা কোন দিকে জিনিসের দিকে খেয়াল রাখবো? আমরা খেয়াল রাখবো যে টু বি ভার্বের পরে, টু বি ভার্ব কি, এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলা খুঁজবো বা এগুলো হচ্ছে খেয়াল রাখবো। এই ভার্বের পরে যদি এই ভার্বের পরের ওয়ার্ডটা আমরা খেয়াল রাখবো যে এটা এর ভার্বের পরের ওয়ার্ডটা কি। এরপর আমরা চিন্তা করব যে এই ওয়ার্ডটা কি কোনো কাজ করা বোঝাচ্ছে নাকি কাজ করা বোঝাচ্ছে না। যদি কাজ করা বোঝায়, অর্থাৎ যদি কোনো ভার্ব হয়, তাহলে আইএনজি বসাবো, না হলে আইএনজি বসাবো না। তবে কিছু আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ হলে তখন অটোমেটিক আইএনজি বসানো ছাড়া উপায় নেই, এটা আমি একটু আগেও বলছি। আচ্ছা, এখানে কয়েকটা এক্সাম্পল আছে যে ইফ আই এম নট বিজি টুমরো, দেন হচ্ছে আই উইল গো উইথ ইউ। কেমন? এমন একটা হয়তো বা সেন্টেন্স আপনি বলতেছেন। সো এখানে আপনার হচ্ছে বিজি একটা অ্যাডজেক্টিভ, এটা এই জন্য কোনো আইএনজি বসতেছে না। সো এগুলো আমরা আলোচনা করছি। দেখেন, এটা হাইলাইটেড করে রাখছি কেন? এটা দ্বারা ফিউচার টেন্স বুঝাইতেছে, মানে ফিউচার একটা অবস্থা, কিন্তু এটা ফিউচার টেন্স না, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম ওয়ার্কিং টুমরো, এটা আপনি আপনার ফ্রেন্ডের ধরেন বলতেছেন যে বন্ধু আমি কালকে কাজটা করতেছি। আপনি কিন্তু এখন আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্স মানে চলমান প্রক্রিয়া, তো এটা তো চলমান প্রক্রিয়া না। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সুন্দর ইউজেস হচ্ছে আপনি ফিউচার কোনো স্ক্যাজুল, যেটা আপনি ধরুন খাতায় লিখে ফেলছেন, আপনার মাথায় আপনি সেট করে নিছেন যে আপনি এই কাজটা করবেনই, তখন আপনি ইউজ করবেন কি, আই এম ওয়ার্কিং টুমরো, এমন একটা ওয়ার্ড আপনি ইউজ করবেন। অর্থাৎ টু বি ভার্বের সাথে হচ্ছে যে আপনার পরের যে ভার্বটা থাকবে, অর্থাৎ মেইন ভার্বের সাথে আমরা আইএনজি বসাবো। কেমন? আই এম ওয়ার্কিং টুমরো। যদি এখানে দে হয় তাহলেও বসবে দে আর ওয়ার্কিং টুমরো। আচ্ছা, এরপরে শি ওয়াজ এ টিচার, এটা তার আইডেন্টিটি, সে অতীতে টিচার ছিল। যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, বাট এটা এখানে রাখছি জাস্ট বোঝার জন্য। আবার এটা দেখে বুঝবেন না, মানে কনফিউজড হয়ে যায় না আপনার প্র্যাকটিস করার সময় যে এটা পাস্ট নাকি প্রেজেন্ট। এটা পাস্ট, যেহেতু ওয়াজ আছে আমরা ওয়াজ দেখলে বুঝবো পাস্ট, কজ আমি আপনাদেরকে চার্ট এটা আগেই বলছিলাম নোট করে রাখতে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে ওয়াজ হয়ে থাকলে কি বুঝাবে, পাস্ট বুঝাবে। এরপরে আমরা কিছু এক্সেপশন দেখি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য কয়েকটা এক্সেপশন থাকে, সবখানে আসলে আছে গ্রামারের। তো অ্যাডজেক্টিভ যেগুলো হচ্ছে আইএনজি দিয়ে শেষ হয় সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, এটা তো আমি একটু আগে আসলে বলছি। হি ইজ ইন্টারেস্টিং, এখন আপনি যদি এটারে বলেন যে হি ইজ ইন্টারেস্ট, তাহলে হবে না। কেন? ইন্টারেস্ট মানে সরাসরি যদি আপনি ইন্টারেস্ট বসান, এটা বুঝাবে যে হচ্ছে সুদ বুঝাচ্ছে। কেমন? তো আপনি তো বলতে পারবেন না যে সে হচ্ছে সুদ, কিন্তু সে মজাদার। এই যে ইন্টারেস্টিং যখন বলছেন তখন হয়ে গেছে এটার অর্থ কি? মজাদার।
সে মজাদার, কেমন? আবার আপনি যখন এখানে ইডি বসাইতেন, হি ইজ ইন্টারেস্টেড, সে আগ্রহী, ওইটাও একটা অ্যাডজেক্টিভ আই গেস, আমি শিওর না, বাট হ্যাঁ এটা একটা অ্যাডজেক্টিভ, কজ আপনি বলতেছেন যে সে আগ্রহী। আচ্ছা আমরা ওই দিকে যাচ্ছি না, বাট হি ইজ ইন্টারেস্টিং মানে হচ্ছে এই ইন্টারেস্টিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেন সে বোরিং বা ক্লাসটা হচ্ছে বোরিং, এটাও অ্যাডজেক্টিভ, কেমন? এটা কিন্তু কাজ করা বোঝাচ্ছে না, কোনো চলমান প্রক্রিয়া না, বাট আপনি বুঝতেছেন যে এটা হচ্ছে যে মানে একটা অবস্থা বুঝাচ্ছেন। সো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও না, এটা হচ্ছে এই যে বোরিং ওয়ার্ডটা এটা কোনো ভার্বও না, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, বাট আমাদের এখানে আইএনজি মানে টু বি ভার্বের পরে আইএনজি বসতেছে, কেমন? এটা একটু লাইটলি চিন্তা করেন যে এটা যদিও টু বি ভার্বের পরে আইএনজি, বাট এগুলো হচ্ছে সিম্পল টেন্স, কেমন? প্রেজেন্ট সিম্পল টেন্স। এমন কিছু অ্যাডজেক্টিভ হচ্ছে যে ইন্টারেস্টিং, বোরিং, এক্সাইটিং, টায়ারিং, কনফিউজিং, সারপ্রাইজিং, ফ্রাইটেনিং, অ্যামেজিং, এক্সেট্রা এক্সেট্রা, অনেকগুলো আছে এগুলো, বাট এগুলো হচ্ছে কমন। এরপরে ইজ বিং প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে টেম্পোরারি বিহেভিয়ার বোঝাবে, কেমন? নর্মালি আমরা টু বি ভার্বের পরে অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ারের পরে যখন অ্যাডজেক্টিভ দেখি আমরা বুঝি যে এটা কোনো পার্মানেন্ট স্টেট। যেমন আমরা টু বি ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ দেখি, হি ইজ ইন্টারেস্টিং। তো আমরা এখানে বলছি যে টু বি ভার্বের পরে কোনো যদি অ্যাডজেক্টিভ আমরা দেখি, আচ্ছা আমি একটু হাইলাইট করি, টু বি ভার্বের পরে যদি আমি কোনো অ্যাডজেক্টিভ দেখি আমি বলছি এটা একটা পার্মানেন্ট স্টেট। কেন? কজ এই যে সে ইন্টারেস্টিং, কেমন? ইন্টারেস্টিং আর টু বি ভার্ব হচ্ছে আমাদের এখানে ইজ। সো এই টু বি ভার্বের পরে আমরা অ্যাডজেক্টিভ পাইছি, এটা কিভাবে পার্মানেন্ট স্টেট বোঝায়? এটা এই কারণে পার্মানেন্ট স্টেট বোঝায় কারণ আমরা কিন্তু তাৎক্ষণিক মানে এক পলক দেখে কিন্তু বলতে পারি না সে কি আসলে বোরিং না ইন্টারেস্টিং। আমরা জানি যে সেই একটা ইন্টারেস্টিং পারসন, তাকে আমরা অনেকদিন ধরে দেখে আসতেছি, তার অবস্থা একটা পার্মানেন্ট অবস্থায় হচ্ছে এই মানুষটা মজাদার। দ্যাটস ওয়াই আমি বলতে পারতেছি যে এই যে টু বি ভার্বের পরে যখন আমি কোনো অ্যাডজেক্টিভ পাবো তখন আমি বুঝবো যে এটা পার্মানেন্ট স্টেট। এখন অ্যাডজেক্টিভ যে আমরা আইএনজি যুক্ত পাবো এমন না, আমরা আইএনজি যুক্ত ছাড়াও হচ্ছে যে পাবো, কেমন? এটা ছাড়াও আমরা পাবো, মানে এই যে রুলসটা পাবো, কেমন? এই রুলসের ইউজেসটা পাবো, তখন আমরা বুঝবো যে এটা পার্মানেন্ট স্টেট। আর এখানে আমরা আইএনজি যুক্ত দেখেছি কেন? কজ এই যে যেগুলো শেষে অ্যাডজেক্টিভ যেগুলো শেষে আইএনজি থাকে এগুলো জাস্ট আমাদেরকে ফিক্সড বসাইতেই হবে। বাট টু বি প্লাস বিং, এই টু বি মানে কি অ্যামেজার, কেমন? ওয়াজ ওয়ার, এটার পরে যদি বিং থাকে, যদি অ্যাডজেক্টিভ থাকে, অর্থাৎ এই দুটার মাঝখানে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা বোঝাবে কি টেম্পোরারি বিহেভিয়ার হ্যাপেনিং রাইট নাও, অথবা সাময়িক কোনো অবস্থা যেটা বর্তমানে ঘটতেছে, কেমন? এটা পার্মানেন্ট অবস্থা না। পার্মানেন্ট অবস্থা কি একটু আগে আমরা আলোচনা করছি। ধরুন হি ইজ রুড, এই যে আমি বলছি আইএনজি যুক্ত ছাড়াও ওয়ার্ড ছাড়াও অ্যাডজেক্টিভ হয়, এই যে রুড, এটা মানে কি? এটা মানে হচ্ছে সে ধরুন আপনার সাথে যদি কোনো রুক্ষ আচরণ করে, রূঢ় আচরণ করে, কেমন? এটা সঠিক বাংলাটা আমার মাথায় আসতেছে না, বাট আমি বুঝি যে রূঢ়, রুক্ষ এমন আচরণকে রুড বোঝায়। খারাপভাবে যদি একটু আপনাকে অ্যাগ্রেসিভ হইতে আপনার সাথে বিহেভ করে রাগান্বিত হয়ে, সেটাই হচ্ছে রুড। সো আমাদের এই টু বি ভার্ব ইজের পরে অ্যাডজেক্টিভ যখন রুড বসছে এটা পার্মানেন্ট স্টেটটা বুঝাইতেছে। কেন? আমরা কিন্তু আসলে আমরা কিভাবে জানি যে সে রুড নাকি সে কাইন্ড? কজ আমরা তারা দেখে আসতেছি এবং দেখতে দেখতে আমরা বুঝতেছি যে এই মানুষটা হচ্ছে রুড। কিন্তু এই যে ইজ টু বি ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে যদি বিং থাকে, এই বিংটা কোথায় পাইছি? এই যে আমাদের রুলস থেকে পাইছি। যদি বিং থাকে তাহলে এটা বুঝাবে টেম্পোরারি বিহেভিয়ার রাইট নাও, হ্যাপেনিং রাইট নাও, মানে এটা বর্তমানে হচ্ছে, কেমন? হি ইজ বিং রুড, সে রুড হচ্ছে, অথবা সে এমনভাবে অ্যাক্ট করতেছে যে আমি বুঝতেছি সে রুড, অ্যাক্টিং রুড রাইট নাও, কেমন? হ্যাপেনিং রাইট নাও। শি ইজ বিং লেজি, সে এখন লেজি হইতেছে, অলস হইতেছে, এতক্ষণ সে অলস ছিল না, সে আগে অলস না, বাট এখন সে, তার কাছে যখন আমি পানি চাইছি সে এমন অ্যাক্ট করতেছে যে সে অলস, কেমন? ধরুন আপনি আরো ভাবে বলতে পারেন যে হচ্ছে ফুড ইজ বিং কুকড, খাবার এখন রান্না হচ্ছে, এমন বুঝাচ্ছে, কেমন? সো এই যে বর্তমান একটা অবস্থা যেটা বর্তমানে ঘটতেছে টেম্পোরারি, সেটার জন্য আমরা বিং যখন ইউজ করতেছি তখন এটা
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে। এটা কিন্তু আর প্রেজেন্ট সিম্পল টেন্স থাকতেছে না। এই দুইটাই হচ্ছে পার্থক্য, এবং এটা একটু ভালো করে দেখবেন কজ এটার ইউজেসটা অনেক সুন্দর। হি ইজ বিং রুড, হি ইজ বিং লেজি, কেমন, দ্য ফুড ইজ বিং কুকড বাই হার, বা এমন অনেক মানে ইউজেস আছে এটার। স্ট্যাটিক ভার্বস, কেমন, স্ট্যাটিক ভার্বস এটা মানে হচ্ছে যে এমন কিছু ভার্ব যেটা ডিসক্রাইব করে হচ্ছে আপনার কোনো একটা মানসিক অবস্থা অথবা ফিলিং, কিন্তু কোনো ফিজিক্যাল কাজ বুঝাবে না। সো এগুলোর সাথে আমরা কখনো আইএনজি বসাতে পারবো না, কেমন, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এগুলো বসবে না। ধরুন আপনি বলতে পারবেন আই এম নোয়িং দ্য টিচার বা আই এম নোয়িং দ্য আনসার, আপনাকে বলতে হবে আই নো দ্য আনসার। সো এই স্ট্যাটিক, হ্যাঁ স্ট্যাটিক ভার্ব এগুলা আমরা হচ্ছে যে আসলে ওইভাবে শিখেও আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এতগুলো স্ট্যাটিক ভার্ব এগুলো আমরা যখন ডেইলি ইউজেস করতে থাকবো, আমরা যখন এমনিতে শিখবো, আমাদের অটোমেটিক এটা কভার হয়ে যাবে। এটার জন্য আলাদা আপনাকে তেমন মানে ফোকাস দিতে হবে না, এটা অটোমেটিক আমরা জানি এটা। ধরুন আমরা যদি বলি যে শি লাভস হিম, আমরা তো বলবো না শি ইজ লাভিং হিম, বলবো না আমরা, কেমন, আমরা বলতেও পারবো না, আমরা বলতে হবে শি লাভস হিম। আচ্ছা, এখন আমরা এই শি এর সাথে এই যে লাভ যে বসছে এটার সাথে এস কেন বসাইছি, এটার সাথে আমরা এস বসাইছি আপনাদেরকে আমি যে চার্ট যেটা বলছি প্রথমে নোট করে রাখতে, সেটা দেখবেন যে হি শি ইট যখন বসে অথবা নেম যখন বসে তখন এম ইজ আর হয়, কেমন, এবং সরি তখন হয় ইজ হয়, এগুলোর সাথে ইজ বসে, সরি ফর দ্যাট। এবং এমন একটা রুল আছে যেখানে হচ্ছে হি শি ইট নেমের সাথে হচ্ছে যদি ভার্ব থাকে, ভার্বের সাথে আপনার এস বা ইএস যোগ হয়। সো এটা হচ্ছে আমাদের পরবর্তীতে আমরা যখন ধরুন এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কেমন, এগুলো যখন আমরা শিখবো তখন হচ্ছে এগুলো আমাদের লাগবে। সো এটা নোট করে রাখতে পারেন, আদারওয়াইজ আমরা সামনে শিখবো। সো এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। হি ওয়ান্টস ফুড, এখানে ওয়ান্টসের সাথে এস কেন বসছে, কজ ওই যে আমাদের চার্টে বলে দিবে যে এটার সাথে এস বসবে, হি ওয়ান্টস ফুড। যদি আমি বলতাম আই ওয়ান্ট ফুড তাহলে এস বসতো না। সো এগুলো হচ্ছে আমাদের স্ট্যাটিক ভার্ব, আর হচ্ছে কিছু এখানে আমি ভুল লিখছি, স্ট্যাটিস লিখছি, সরি। আচ্ছা, সো আমাদের এগুলো হচ্ছে কমন, এগুলো আপনারা একবার পড়ে নেন, এমন না যে এগুলো সবসময় আসে, বাট মোটামুটি এগুলো হচ্ছে আমরা দেখি আর কি, কেমন। দেন হচ্ছে বোনাস এক্সেপশন, যে সাম স্ট্যাটিক ভার্বস লাইক হ্যাভ, সি, থিঙ্ক, ফিল, স্মেল, ইটিসি ক্যান বি ইউজড ইন কন্টিনিউয়াস ফর্ম হোয়েন দে অ্যাক্ট অ্যাজ অ্যাকশন ভার্বস। আমরা বলছি যে স্ট্যাটিক ভার্ব থাকলে আমরা কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলতে পারবো না, আমরা বলতে পারবো না আই নোয়িং দ্য আনসার, বলতে পারবো না, আমি বলবো আই নো দ্য আনসার, কেমন। কিন্তু মাঝে মধ্যে কিছু কনটেক্সটে আমরা স্ট্যাটিক ভার্বগুলা বসাইতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য। যেমন আমি যদি বলি আই অ্যাম হ্যাভিং লাঞ্চ, আমি হচ্ছে দুপুরের খাবার খাচ্ছি, আই অ্যাম হ্যাভিং লাঞ্চ, তখন আমি এই স্ট্যাটিক ভার্ব হওয়া সত্ত্বেও এটার সাথে আইএনজি বসে দিয়েছি। এখন আপনাকে এটা কি স্ট্যাটিক ভার্ব জানা লাগবে না, কজ এই যে হ্যাভ এটার অনেকগুলো ইউজেস আছে, এটা যে শুধু স্ট্যাটিক ভার্ব এমন না, এটা আপনার হচ্ছে মেইন ভার্ব হিসেবে থাকতে পারে, অক্সিলারি ভার্ব হিসেবে থাকতে পারে, পজিশন বুঝাবে, তারপর হচ্ছে একটা স্টেট বুঝাবে। সো আপনি এত কিছুর দিকে হচ্ছে আমাদের আসলেই যাওয়া দরকার নেই, আমরা নর্মালি হয়তো এগুলো জানার জন্য এই এখন যা বলতেছি তা জাস্ট জেনে রাখার জন্য। এটা যে আপনাকে একেবারে ডিপলি জানতে হবে এই টপিকটা আসলে ডিপলি জানা লাগবে না, এটা স্কিপ করতে পারেন ফিউচারের জন্য, বাট জেনে রাখা ভালো। হি হ্যাজ এ হেডেক, এই যে আমি বলছি হ্যাজ হচ্ছে আমরা পজিশনের জন্য ইউজ করতে পারবো। এই যে এখন এটা স্ট্যাটিক ভার্ব বোঝাচ্ছে যে তার মাথা ব্যথা ছিল। দেন হচ্ছে আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ, আমি তোমার কথা চিন্তা করতেছি, কেমন। সো এটা হচ্ছে আপনি হয়তো বা এটাও বলতে পারেন আই এম কনসিডারিং অ্যাবাউট ইউ, এটাও একটা ওয়ে হচ্ছে বলার। সো এটা হচ্ছে আরেকটা এক্সেপশন, যে আপনারা স্ট্যাটিক ভার্বের পরে হচ্ছে যে কখনো বা স্ট্যাটিক ভার্বকে কখনো আপনারা আইএনজি বসাইতে পারবেন না, কিন্তু যদি অ্যাকশন কোনো বুঝায় যে আপনি কোনো কাজ করতেছেন, অর্থাৎ আই এম হ্যাভিং লাঞ্চের মতো, তখন আইএনজি বসাইতে পারবেন। আদারওয়াইজ এটা অতটা মানে আমাদের ইম্পর্টেন্ট না সেটা বলতে পারবো না, বাট একটু কম, লেস ইম্পর্টেন্ট। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজেস শিখব, যেটা আমরা কি করতাম ছোটবেলাতে সবার আগে শিখতাম এবং আমরা গিলে ফেলতাম, এটা আমরা এখন সবার শেষে শিখতেছি। সো আমাদের মেইন একটা জিনিস মাথায় রাখতে হবে যে
এভরি ইউজ অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস শেয়ারস ওয়ান আইডিয়া, একটা মাত্র আইডিয়া শেয়ার করে, সেটা হচ্ছে কোনো একটা প্রগ্রেস অথবা একটা মোশন, কেমন একটা চলমান প্রক্রিয়াকে বোঝাচ্ছে। বাট বাট এটা ছাড়াও আমাদের ভবিষ্যৎ বুঝাইতে বিরক্তি প্রকাশ করতেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়। এই দুইটা জিনিস হাইলাইট করে রাখেন আপনাদের নোটের মধ্যে। আদারওয়াইজ আমার এখানে হচ্ছে পিডিএফ যাদের লাগবে কমেন্ট করলে আমি পিডিএফ দিয়ে দিব, আপনাদের আর নোট করা লাগবে না। বাট এগুলো আপনারা নোট করবেন এই জন্য যাতে আপনারা এগুলোর দিকে হচ্ছে বেশি ফোকাস দেন, কেমন? কজ এরকম পিডিএফ আপনাদের আরও হাজার হাজার ভালো ভালো পিডিএফ আপনারা নিয়ে রাখছেন অনেক ভালো ভালো রাইটারের, না পড়লে আসলে দেখলে মনে হবে যে সব পারি, বাট যদি আপনারা প্র্যাকটিস না করেন সব পারার পরেও আসলে কাজ হবে না। কানেক্ট করে করে পড়তে হবে যে আজকে কি শিখছি, কালকে কি শিখছি, এটার সাথে কি কানেকশন আছে, যদি খুঁজে পান সাথে সাথে ওইটা নিয়ে কাজ করা শুরু করবেন, দেখবেন যে আর ভুলবেন না। এই যে কোর ফর্মুলা, এটা আমরা সবাই জানি, কেমন? আর এই যে 5টা ইউজেস, এটা আমি এখানে লিখছি, আপনারা পড়বেন, আর বড় করেও নোট করা আছে, না লিখতে হবে। এই রুলটা আমরা সবাই জানি, আমি এই রুলটা আর পড়তেছি না, আপনারা পিডিএফ থেকে পড়ে নেবেন। সাবজেক্ট এমিজার প্লাস বার বাই এনজি, একেবারে আমরা পড়তে পড়তে এটা শেষ। সো অ্যাকশন হ্যাপেনিং রাইট নাও, এটাও আমরা সবাই জানি যে বর্তমান কোনো কাজ চলতেছে, এমন যদি কোনো কথা আমাদেরকে বলতে হয় তখন আমরা কি বলবো, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলবো, কেমন? এই যে আমি বলছি আমরা যখন ফুটবল খেলা দেখবো, আমরা সাপোজ ফর এক্সাম্পল আমি একজন ধারাভাষ্যকার, তখন আমি যখন দেখবো যে রোনালদো গোল দিচ্ছে, আমাকে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে, কেমন? আমি তখন বলতে পারবো যে ধরুন হয়তো আমি একজন কমেন্টেটর, আমি কি বলবো যে রোনালদো ইজ লুকিং ফর স্পেস, কেমন? তারপর হচ্ছে নেইমার ইজ অ্যাটাকিং ফ্রম দি লেফট সাইড, তারপর হচ্ছে মেসি ইজ রানিং ডাউন দ্য উইং, তারপরে হচ্ছে দ্য ক্রাউড ইজ চিয়ারিং লাউডলি, কেমন? এই যে আমি যা দেখতেছি, ক্রাউড চিল্লাইতেছে অনেক জোরে, হাবি জাবি যাই দেখতেছি আমি তাই বলতেছি, সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর থেকে আর সহজ কোনো ডেফিনেশন আমার জানা নাই। সো এছাড়াও আমরা এখন যে কাজ করতেছি, একটু আগে বললাম আমরা যা দেখতেছি, এখন আমরা যা করতেছি, এছাড়াও আরেকজনকে করতে দেখতেছি। আমরা যখন কমেন্টেটর তখন আমরা আরেকজনকে করতে দেখতেছি, আর আমি যখন করতেছি সেটা তো আমি করতেছি, এবং আমি বর্তমানে যা করতেছি সেটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অবভিয়াসলি একজন আমার জিজ্ঞেস করছে তুমি কি করতেছো, আমি তারে বলবো কি, আই এম স্টাডি ইংলিশ রাইট নাও, তুমি কি কানা নাকি, দেখতেছো না? এভাবে আরেকজন আমার জিজ্ঞেস করছে যে সে কি করতেছে, এই যে তোমার বন্ধু কি করতেছে, আমি বলবো হি ইজ টকিং অন দ্য ফোন অ্যাট দ্য মোমেন্ট বা রাইট নাও, হোয়াট এভার। বাট মেইন কথা হচ্ছে সে এখন ফোনে কথা বলতেছে। লিসেন, সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর, এই জিনিসটা একটু ভালো করে একটু খেয়াল করার ট্রাই করেন। এই যে আমি বলতেছি শুনো, ধরুন আমার পাশের একজনকে বলতেছি শুনো, কেউ একজন দরজায় কড়া নাড়তেছে, আমি যখন বলছি শুনো তখনও কিন্তু দরজায় কড়া নাড়তেছে। আমি যখন বলতেছি সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর, তখনও হচ্ছে দরজায় কড়া নাড়তেছে, ধরুন এতটুকু পর্যন্ত। এবং আমি যখন কথাটা শেষ করছি এরপরও সে কিন্তু বারবার কলিং বেল চাপতেছে, কড়া নাড়তেছে, কেমন? সো এই যে একটা চলমান প্রক্রিয়া, আমি কথা বলার সময় পর্যন্ত যে চলমান প্রক্রিয়া, কথা বলার শেষেও এটা চলতেছে, এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যে দেখো দরজায় কি কড়া নাড়তেছে, এমন না যে তখনই কড়া নাড়া থামাই দিছে, না, সে কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে আছে। আমি পড়তেছি কন্টিনিউয়াস প্রসেস, সে ফোনে কথা বলতেছে কন্টিনিউয়াস প্রসেস, কেমন? আমি বলার পরেও সে কথা বলতেছে, এমন একটা বিষয়। আচ্ছা এটা আর পড়বো না, এটা বাদ। টেম্পোরারি অ্যাকশনস অর সিচুয়েশনস, আমরা কি বলছি টেম্পোরারি অ্যাকশনসের জন্য, যে এই যে ফুড ইজ বিং কুকড, কেমন? হি ইজ বিং লেজি, শি ইজ বিং লেজি, হি ইজ বিং রুড, ফুড ইজ বিং কুকড, ইটিসি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এগুলা টেম্পোরারি সিচুয়েশন, কেমন? বর্তমানে ঘটতেছে। সো এখানে বর্তমানে কি ঘটতেছে দেখি, হি ইজ লিভিং ইন ঢাকা ফর এ ফিউ মান্থস। দেখেন এখন আমি আপনাদেরকে রুল শিখাচ্ছি, ইউজেস দেখাই দিতেছি, বাট যতক্ষণ না আপনারা সহজভাবে ব্রেনের মধ্যে সেট করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হবে না। ধরুন আপনার একটা ফ্রেন্ড আপনারা জিজ্ঞেস করছে আপনার অমুক বন্ধু কোথায় থাকে, তো আপনি তো বলবেন যে সে ঢাকা থাকে, হি লিভস ইন ঢাকা, কেমন? কিন্তু এটা ভুল, কজ এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। কিভাবে প্রেজেন্ট সিম্পল টেন্স? সে অতীতেও ঢাকা থেকে আসছে, মানে ঢাকাতে থাকতেছে,
বর্তমানেও ঢাকাতে থাকতেছে, হয়তো বা ভবিষ্যতেও ঢাকাতে থাকবে। কিন্তু আপনার বন্ধু যদি জানতো যে সে ঢাকাতে থেকে আসছে, থাকতেছে, থাকবে, তাহলে তো সে আপনার জিজ্ঞেস করতো না যে আপনার অমুক বন্ধু এখন কোথায় থাকতেছে। এখন কোথায় থাকতেছে, এই এখন কোথায় থাকতেছে এটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে সে জানে না যে তার বর্তমান কন্ডিশনটা কি, চেঞ্জ হয়ে গেছে। কেমন? তো আপনি তার উত্তর কিভাবে দিবেন? আমার অমুক বন্ধু এখন ঢাকাতে থাকতেছে, এখন ঢাকা থাকছে, কেমন বা থাকতেছে। এই যে তার একটা সাময়িক অবস্থা, যে সে আগে তো চিটাং ছিল, তুমি জানতো আগে চিটাং ছিল, বাট সে এখন ঢাকা থাকতেছে, সে কাউরে জানাই নাই। তখন আপনি বলবেন যে হি ইজ লিভিং ইন ঢাকা ফর এ ফিউ মান্থস। কেমন? সে কয়েক মাসের জন্য ঢাকা থাকতেছে, এরকম একটা ব্যাপার। সো এই যে বাংলাতে আপনারা যখন হচ্ছে এটা কানেক্ট করার ট্রাই করবেন, তখন দেখবেন যে আপনি পরবর্তীতে যখনই কোনো টেম্পোরারি সিচুয়েশনের কথা বলবেন, তখন আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারবেন সাময়িক অবস্থার জন্য। কেমন? এরকম আরও অনেক এক্সাম্পল আছে, আমরা পরেরটাতে যাচ্ছি। আই অ্যাম ওয়ার্কিং অন এ প্রজেক্ট অ্যাট দ্য মোমেন্ট। আমি বর্তমানে এই প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। এখন এমন না যে আপনি যখন বলতেছেন তখনই কাজ করতেছেন, এই উদাহরণের মতো না। আপনি প্রজেক্ট নিয়ে আজকে কাজ করছেন, কালকে কাজ করছেন, পরশু কাজ করছেন, কেমন, বা কাজ করবেন, সরি, বা হচ্ছে যে আপনি শুরু করছেন বা করবেন, বা হচ্ছে আগে করে ফেলছেন, যাই হোক। বাট আপনি এই প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, আপনার বলার ভঙ্গিটা হচ্ছে দেখো আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি বর্তমানে, কেমন, হচ্ছে সাময়িক সময়ের জন্য, কারণ এরপর অটোমেটিক্যালি আপনি আরেকটা প্রজেক্টে সুইচ করবেন। সো এই বিষয়টা যখন আপনি কাউরে বলতে যাবেন, আপনি বলবেন আই এম ওয়ার্কিং অন এ প্রজেক্ট অ্যাট দ্য মোমেন্ট, আই এম প্রিপেয়ারিং ফর মাই আইএলটিএলস এক্সাম। তো এখন আপনি যখন তার সাথে কথা বলতেছেন, তখন তো আপনি আর আইএলটিএলস এর প্রিপারেশান নিচ্ছেন না, বাট আপনি প্রিপারেশান এমনভাবে নিচ্ছেন যে এটা একটা চলমান প্রক্রিয়া। আপনার বন্ধুরা আপনি ওইভাবেই বলতেছেন যে আমি আইএলটিএলস এর প্রিপারেশান নিচ্ছি। আপনি তো আর জনমভর ধরে আইএলটিএলস এর প্রিপারেশন নেবেন না। সো এই যে সাময়িক একটা অবস্থা আপনার ফ্রেন্ডকে শেয়ার করতেছেন, তখনই আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবেন। আই এম স্টাডিং এট মাই আঙ্কেলস হাউস আনটিল মাই ফ্ল্যাট ইজ রেডি। সাময়িক কন্ডিশন, এটা আর আমি ডিসক্রাইব করলাম না। সো হি লিভস ইন ঢাকা, অলওয়েজ ট্রু, আমি জানি সে ঢাকা থাকে, আমি তারে বলছি। আর আমরা জানি প্রেজেন্ট সিম্পল টেন্স সবসময় আপনার একটা ফ্যাক্ট, পার্মানেন্ট সিচুয়েশান, হ্যাবিচুয়াল অ্যাকশান, কেমন, এগুলো হচ্ছে আপনার মানে এসব ক্ষেত্রে ইউজ করি। সো প্রেজেন্ট সিম্পল যেহেতু আমরা আলোচনা করিনি, আমরা ছোট ছোট কিছু রুল জাস্ট হয়তো বা নোট ডাউন করে রাখতে পারি, কজ আমরা এগুলো পরবর্তীতে অনেক ভালোভাবে আলোচনা করব। সো হি লিভস ইন ঢাকা, এটা একটা সত্য কথা, অথবা এটা একটা পার্মানেন্ট সিচুয়েশান, অলওয়েজ ট্রু। বাট হি ইজ লিভিং ইন ঢাকা, এটা সে বর্তমানে থাকতেছে। কিভাবে এটা বর্তমানে টেম্পোরারি সিচুয়েশন, একটু আগে আলোচনা করছি। কেমন? এই কানেক্ট করার ট্রাই করবেন, আপনারা যখন নিজেরাও পড়বেন কানেক্ট করার ট্রাই করবেন, কয়েকদিন রিভাইজ দিবেন, দেখবেন যে এটা আর কখনো ভুলবেন না। অনগোয়িং ট্রেন্ডস অ্যান্ড চেঞ্জিং সিচুয়েশনস, এটার রুল আমি আপনাদেরকে বলি, বা এটার কনটেক্সটটা একটা এক্সাম্পল বলি, যে দ্য নাম্বার অফ পিপল ইউজিং দ্য ইন্টারনেট ইজ ইনক্রিজিং। কেমন? বাট আমি হচ্ছে এটা মনে রাখতে পারতেছি না যে মানুষরা মোবাইল ফোন বা যারা ইন্টারনেট ইউজ করতেছে তাদের নাম্বার বা তাদের সংখ্যা অনেক বাড়তেছে, তারপরে পলিউশন লেভেলস আর রাইজিং ডে বাই ডে। আমি আসলে রিলেট করতে পারতেছি না। এখানে দেখেন যদিও কিছু সিগন্যাল ওয়ার্ড আমি দিয়ে রাখছি, ডে বাই ডে, গ্র্যাজুয়ালি, মোর অ্যান্ড মোর, ইনক্রিজিংলি, দিস ডেজ, কেমন। আচ্ছা, এটা গ্র্যাজুয়ালি। সো এগুলো জাস্ট আপনার লেখার সুবিধার জন্য, আপনি আইডেন্টিফাই করার জন্য, বোঝার জন্য এমন কিছু ওয়ার্ড যা বোঝাবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়তো বলতেছেন, বাট এটা ফিক্সড না। অনেক ক্ষেত্রে আমি দেখছি যে হয়তো বা ফিক্সড না, বাট হ্যাঁ এটা মোটামুটি আপনি এই যে গ্র্যাজুয়ালি, ডে বাই ডে যখন বলবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝায়, সিগন্যাল ওয়ার্ডস, কেমন, জেনে রাখা ভালো। বাট আমি এটার সাথে রিলেট কিভাবে করব? কজ আমি যখন এটাকে আমি আমার কনটেক্সট মতো ইউজ করার ট্রাই করব। আমি আমার বন্ধুরে বলতেছি যে দেখ আমাদের দেশে জনসংখ্যা দিন দিন বাড়তেছে, ডে বাই ডে বাড়তেছে, অথবা গ্র্যাজুয়ালি বাড়তেছে, ধাপে ধাপে বাড়তেছে, কেমন। যে আমি যে তারা বলতেছি ওই সময় তো আসলে জনসংখ্যা বাড়ে নাই, বাট আমি জানি অতীতেও বেড়ে আসছে, বর্তমানেও বাড়তেছে, ভবিষ্যতেও বাড়বে। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা কমার কোনো নামই নাই। আমি আমার বন্ধুরা আফসোসের সাথে বলতেছি দেখ রে আমাদের দেশে জনসংখ্যা অতিরিক্ত হারে বাড়তেছে, কেমন, ইনক্রিজিং র্যাপিডলি, এমন একটা কথা, কেমন। বাট আমরা ইজ ইনক্রিজিং অর্থাৎ ইজ ভার্বের সাথে আইএনজি বসাইছি। সো এখন আমি যখন চলমান কোনো প্রক্রিয়ার কথা বলবো, তখন আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে সুবিধা হবে, বিকজ আমি জানি যে আমি যদিও এটা বর্তমানে ঘটতেছে না, আমি চোখের সামনে দেখতেছি না, আমি করতেছি না, বাট আমি জানি এটা একটা চলমান প্রক্রিয়া, অনগোয়িং ট্রেন্ডস অথবা চেঞ্জিং সিচুয়েশনস, কেমন।
সো তখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। এখানে কয়েকটা এক্সাম্পল দিয়ে রাখলাম, আপনারা হচ্ছে যে নিজেরাও এগুলা যখন ঘাটাঘাটি করবেন আরও ভালোভাবে শিখতে পারবেন। ফিউচার স্কেজুলস মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আই অ্যাম মিটিং মাই টিচার টুমোরো, উই আর ভিজিটিং ইবনে সিনা হসপিটাল নেক্সট উইক। সো এখানে কেন উইল হয় নাই, আমি কেন বলি নাই আই উইল মিট মাই টিচার টুমোরো, কেন বলি নাই? কজ টুমোরো মানেই হচ্ছে ফিউচার। এটা সম্ভবত আমি তো শুরুতে বলছিলাম, উইল মানে হচ্ছে প্রবাবিলিটি, ফিউচার টেন্স মানে হচ্ছে প্রবাবিলিটি, হইতেও পারে না হইতে পারে। আপনি কিভাবে আজকে বলতে পারবেন কালকে আপনি সুস্থ থাকবেন? এটা প্রবাবিলিটি, আপনি সুস্থ থাকতেও পারেন নাও থাকতে পারেন। বাট আপনি ডিসাইড যখন করে নেবেন যে আপনি ধরুন অনেক দিন ধরে ট্রাই করতেছেন, আপনার সুবিধার জন্য, আমি বুঝে সুবিধার জন্য বলতেছি, বা আমি আমার সুবিধার জন্য বলতেছি, আমি এইভাবেই বুঝি যে আমি অনেক দিন ধরে ট্রাই করতেছি আমার টিচারের সাথে দেখা করার জন্য। আমি টিচারের সাথে ফাইনালি কালকে দেখা করতে যাব, এই খুশির সংবাদটা আমি আমার বন্ধুরে বলতেছি, কজ আমি শিওর আমি কালকে ওনার সাথে দেখা করতে যাচ্ছি। তখন আমি বলবো যে বন্ধু দেখ, আই অ্যাম মিটিং মাই টিচার টুমোরো, কেমন? আই অ্যাম গোয়িং টু ঢাকা নেক্সট ফ্রাইডে ফর মাই আইএলটিএস এক্সাম, কজ আমি শিওর আমি ডেট বুক করে ফেলছি, আমার সব ওকে, কেমন? এখন আমি উইল কেন, প্রবাবিলিটিতে কেন যাব? আই এম গনা ঢাকা নেক্সট উইক, সরি নেক্সট ফ্রাইডে ফর মাই আইএলটিএস এক্সাম, কেমন? আই এম গনা ঢাকা নেক্সট ফ্রাইডে ফর মাই আইএলটিএস এক্সাম। অথবা আই এম গোয়িং টু ঢাকা, মানে আপনারা হয়তো বা ওই মানে গনার জন্য যেটা, সেটা হচ্ছে যে আপনার এটার পর যদি ডু থাকে বা কোনো ভার্ব থাকে তখন হচ্ছে যে আপনার হয়তো বা বলতে সুবিধা, বা আমি ওইভাবে শুনে অভ্যস্ত, আমি জাস্ট এটা এখন বর্তমানে ইম্প্রোভাইজ করতেছি যে ওরা গোয়িং টু রে এভাবে বলে, কেমন? এটা আপনারা শিখে নেবেন, কজ আপনাদের স্পিকিংয়ের জন্য কাজে আসবে, আমি জাস্ট আপনাদেরকে ধরাই দিলাম। এখন এই রুলটাও আমার মাথায় বসে নাই, আমি আরও সহজভাবে একটু মানে মাথায় বসানোর ট্রাই করি। আমি অনেক দিন ধরে চিন্তা করতেছি যে আমি আইটি চাইল্ডস এর একটা নতুন ব্রাঞ্চ খুলব, কেমন? যদি আমি এমন হয়তো যে বন্ধু আমি হয়তো বা আগামী মাসে একটা ব্রাঞ্চ খুলবো, নতুন ব্রাঞ্চ, তখন আমি বলবো হয়তো বা ফ্রেন্ডে যে আই উইল ওপেন এ ব্রাঞ্চ অথবা ওপেন এ নিউ ব্রাঞ্চ নেক্সট উইক, কেমন? অফ আইটি চাইল্ডস। বাট আমি শিওর আমি হচ্ছে যে একটা জায়গা কিনে ফেলছি অথবা একটা রুম রেন্ট নিছি আমার হচ্ছে এই ব্রাঞ্চটা খোলার জন্য। তখন আমি এই খুশির সংবাদটা আমার ফ্রেন্ডে বলতেছি যে বন্ধু, আই এম গোয়িং টু ওপেন এ নিউ ব্রাঞ্চ অফ আইটি চাইল্ডস নেক্সট উইক। সো এই জন্য নেক্সট উইক থাকা সত্ত্বেও এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি ইউজ করছি আই এর পরে এম, এরপরে গো এর সাথে আইএনজি, এবং এটা আমরা রাইটিং টাস্ক 1 এর ম্যাপের জন্য ইউজ করবই করব, সেটা আপনারা নোট করে রাখেন। অনেকে উইল দিয়ে রাখছে, আমরা উইল দিব না প্রপোজড সিচুয়েশনের জন্য, এটা আপনারা নোট করে রাখেন, আপনাদের কাজে আসবে। অ্যাটলিস্ট যখন রাইটিং টাস্ক 1 লিখতে বসবেন, যদি কোনো ভবিষ্যৎ নিয়ে কোনো লেখা দেখেন, তখন মাথায় রাখিয়েন যে উইল না দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই রুলটা বসানো যাবে। আচ্ছা, এর পরের রুলটা হচ্ছে কমপ্লেন্টস, কেমন? সো কমপ্লেন্টস আমরা আসলে কখন বসাইতে হবে বা কখন আমরা বুঝাবো বিরক্তিটা আসলে কিভাবে প্রকাশ করব, কেন প্রকাশ করব, কেমন? বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও বা কেন হবে? আপনি যদি বলতেন যে হি লিভস হিজ শুজ এট দ্য ডোর, আচ্ছা এটা থেকেও আমি এখানে যাই, হ্যাঁ, হি অলওয়েজ লিভস হিজ শুজ, এটা বলছেন, এতটুকু বলছেন যে সে সবসময় তার জুতাগুলো রেখে যায়, এটা একটা ফ্যাক্ট, এটার মধ্যে কোনো ফিলিংস আপনি অ্যাড করেন নাই, এটা হচ্ছে নিউট্রাল হ্যাবিট, সে জুতা রেখে যায় তাতে কি হয়েছে, কোনো সমস্যা নাই, কেমন? সো এই সিম্পল প্রেজেন্টের সাথে আপনি যে অলওয়েজ, সে যে প্রতিদিন হচ্ছে এমন করে, এটা বলছেন, সো তখন হচ্ছে এটা জাস্ট আপনার মানে একটা অবস্থার কথা আপনি বলছেন, অবস্থা না আসলে একটা তার হ্যাবিটের কথা বলছেন, কেমন? একটা ফ্যাক্ট, একটা তথ্য দিচ্ছেন আপনি। আর আমি যে বলছি সিম্পল প্রেজেন্টের সাথে অলওয়েজ, কেন? এখানে যেহেতু এম ইজ আর নাই, অর্থাৎ এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, কেমন? হি অলওয়েজ লিভস হিজ শুজ, এখানে লিভস কেন হয়েছে, লিভের সাথে এস কেন হয়েছে? কজ যদি হি থাকে, শি থাকে, ইট থাকে, নেম থাকে, তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসে। আচ্ছা, কিন্তু আমি যখন হি ইজ অলওয়েজ এর সাথে, সরি হি ইজ লিভিং, এই হি ইজ লিভিং এটা তো হচ্ছে আমাদের কি জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস রুল, এটার মাঝখানে আমরা যখন অলওয়েজ বসাবো, কনস্ট্যান্টলি বসাবো, এমন কয়েকটা ওয়ার্ড বসাবো, তখন এটা আমাদের কমপ্লেন্ট বুঝাবে অথবা অ্যানোয়েন্স বুঝাবে, অর্থাৎ এটা দ্বারা আমরা বিরক্তি ফিল করতেছি, তখনই এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো আপনি আজকের পর থেকে যদি এমন কোনো ওয়ার্ড বলতে চান যে ধ্যাত, সে সবসময় তার জুতাগুলো দরজার সামনে রেখে যায়, কেমন?
আপনি বলবেন যে হি ইজ অলওয়েজ লিভিং হিজ শুজ অ্যাট দ্য ডোর। তারপর সে সবসময় আপনার বইটই সব এগুলো নিয়ে যায় উইথাউট আস্কিং। কেমন? শি ইজ ফর এভার বরোয়িং মাই বুকস অথবা মাই থিংস উইথাউট আস্কিং। এটা আপনি বিরক্ত, এটা কোনো ফ্যাক্ট বলতেছে না। ফ্যাক্ট বললে আপনি চলে যেতেন কোথায়? সিম্পল প্রেজেন্টে। কেমন? এখন আপনি বিরক্ত যেহেতু আপনাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হইতেছে। আবার আপনি আপনার নেইবার নিয়ে বিরক্ত। মাই নেইবার ইজ অলওয়েজ প্লেইং লাউড মিউজিক। এই যে আপনি অলওয়েজ অ্যাড করছেন, এই অলওয়েজ মানে আপনি বিরক্ত। যখনই আপনি বিরক্ত প্রকাশ করতেছেন তখনই আপনি আইএনজি যুক্ত এই সেন্টেন্সগুলো ইউজ করতে হবে আপনাকে। কেমন? সো এখানের সিগন্যাল ওয়ার্ড হচ্ছে অলওয়েজ, কনস্ট্যান্টলি, ফরএভার। কেমন? যদি এটা অ্যামিজার এবং ভার্ব আইএনজি এর মাঝখানে থাকে, যেমন এই যে ইজ এবং বরোয়িং এর মাঝখানে ফরএভার বসছে, তারপর হচ্ছে ইজ এবং প্লেইং এর মাঝখানে অলওয়েজ বসছে। কেমন? সো এই অলওয়েজ, কনস্ট্যান্টলি, ফরএভার এগুলো দ্বারা আমরা বিরক্তি প্রকাশ করতে পারি। আচ্ছা, সো এখন আমরা প্যাসিভে যাব। আর প্যাসিভে যাওয়ার আগে আমাদের হচ্ছে নেগেটিভ এবং কোশ্চেন ফর্মটা জানতে হবে। বিশেষ করে কোশ্চেন ফর্মটা আমাদের জানতে হবে, এটা হাইলাইট করে রাখেন, এটা ইম্পর্টেন্ট। প্যাসিভ ইম্পর্টেন্ট, বাট কোশ্চেন হচ্ছে তার থেকে ইম্পর্টেন্ট। আর পজিটিভ অথবা অ্যাক্টিভ এটা খেয়াল রাখেন। পজিটিভ অথবা অ্যাক্টিভ হচ্ছে এতক্ষণ আমরা যে সরাসরি কথাগুলো বলছি, আই এম ইটিং, কেমন, শি ইজ কুকিং, হাবিজাবি, এগুলো সব পজিটিভ। আর নেগেটিভ হচ্ছে কি, শি ইজ নট কুকিং। সো পজিটিভ অথবা অ্যাক্টিভের জন্য আমরা সাবজেক্ট যোগ অ্যামিজার যোগ ভার্বের সাথে আইএনজি, আর নেগেটিভের সাথে শুধু অ্যামিজারের পরে নট বসাবো, এতটুকু ডিফারেন্স। এটারে কমপ্লিকেটেডলি চিন্তা করার কোনো দরকারই নাই। শি ইজ কুকিং ফুড, শি ইজ নট কুকিং ফুড। আই এম স্টাডিং রাইট নাও, আই এম নট স্টাডিং রাইট নাও। দে আর ওয়াচিং দ্য ম্যাচ, দে আর নট ওয়াচিং দ্য ম্যাচ। কেমন? আর দে আর নটে আপনি বলতে পারেন দে আরেন্ট। শি ইজ নটে বলতে পারেন শি ইজেন্ট। কেমন? আচ্ছা, কোশ্চেনটা কেন ইম্পর্টেন্ট? আপনাকে যখন স্পিকিংয়ে এক্সামিনার জিজ্ঞেস করবে, ধরুন আপনাকে বলছে আর ইউ প্রিপেয়ারিং ফর আইএলটিএস, এখন আমি হলে আমি আনসার দিতাম কি, ইয়েস আই ডু। কেমন? এমন। তারপর হচ্ছে যে আই ডাজ, অনেকভাবে আমি দিতাম। কিন্তু আমি যখন জানি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু কোশ্চেনটা শুরু হয়েছে আর দিয়ে, তাহলে আমি বলবো কি, ইয়েস আই এম প্রিপেয়ারিং ফর আইএলটিএস। তো কোশ্চেন শুরু হয়েছে আর দিয়ে, আমি কেন এম বলছি? কারণ আমরা চার্ট যেটা বলছি সেখানে বলে দেওয়া আছে আয়ের সাথে সবসময় এম বসাবো। আমরা যেটা বলছি টেবিলের সামনে রাখতে, সেখান থেকে আমরা জানি আয়ের সাথে দুনিয়া উল্টে যাবে, আর বসবে না। কেমন? এরপরে ধরুন আপনাকে কেউ জিজ্ঞেস করছে ইজ হি কামিং টু দ্য মিটিং, ইজ দিয়ে শুরু করছে। আমরা রুলটা একবার পড়ে নিই। আমরা যখন কোশ্চেন করব তখন আমরা টু বি ভার্ব আগে আনবো, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্বের সাথে আইএনজি। কেমন? তো অ্যামিজার, আমাদের টু বি ভার্ব যেহেতু প্রেজেন্টের জন্য অ্যামিজার, সো আমি তাকে জিজ্ঞেস করব ইজ হি কামিং টু দ্য মিটিং। এখানে আমি ইজ কেন বসাইছি? কজ আমরা জানি হি এর সাথে সবসময় ইজ বসে। কেমন? হি, শি, ইট, নেমের সাথে ইজ বসে। তো এটার অ্যাক্টিভটা কি হবে? এটার অ্যাক্টিভ হবে হি ইজ কামিং টু দ্য মিটিং। কেমন? হি ইজ কামিং টু দ্য মিটিং হবে অ্যাক্টিভ, অর্থাৎ এটা দ্বারা প্রশ্ন বোঝাবে না, আমি সরাসরি বলতেছি সে মিটিংয়ে আসতেছে, আমি দেখতেছি সে মিটিংয়ে আসতেছে, হি ইজ কামিং টু দ্য মিটিং। বাট আমি যখন এটার কোশ্চেন করব, আমাকে কি করতে হবে? অ্যামিজারকে আগে নিয়ে যেতে হবে, যেহেতু আমার হি ইজ কামিং টু দ্য মিটিং হচ্ছে অ্যাক্টিভ। আমি এখন কোশ্চেন করতে হবে কি, জিজ্ঞেস করতে হবে ইজ হি কামিং টু দ্য মিটিং। সো যে আনসার দিবে সে বলবে ইয়েস হি ইজ কামিং টু দ্য মিটিং, অথবা নো হি ইজ নট কামিং টু দ্য মিটিং। নট কোত্থেকে আসছে? আমরা নেগেটিভ থেকে বলছি যে এই যে শি ইজ নট। কেমন? আচ্ছা, সো আশা করি এই জিনিসটা আমাদেরকে কেন খেয়াল রাখতে হবে বেশি, এই কনসেপ্টটা আপনাদের বুঝে আসছে। কজ আমাদেরকে যখন স্পিকার অনেকগুলা কোশ্চান জিজ্ঞেস করবে, তারা ডু দিয়ে কোশ্চান জিজ্ঞেস করবে, তারা এমিজার দিয়ে জিজ্ঞেস করবে, তারা হচ্ছে হ্যাভ দিয়ে জিজ্ঞেস করবে, কেমন, উড দিয়ে জিজ্ঞেস করবে, অনেক কিছু দিয়ে জিজ্ঞেস করতে পারে। বাট আমরা যখন একটা ভালো মতো শিখে নিব যে আমি যখন এম শুনবো কোনো কোশ্চানে, আমাকে আনসার আমি শর্টলি দিতে পারবো। আমরা জিজ্ঞেস করছে, বা হচ্ছে আমি ধরুন আমার সুপারভাইজার একটা কাজ করতেছি, বর্তমানে অনগোয়িং একটা প্রসেস, আমি কাজ করতেছি, আমি আমার সুপারভাইজারে বলছি যে আমি কাজটা কি আসলে সঠিক করতেছি নাকি, যে এম আই ডুইং দিস কারেক্টলি। আমার সুপারভাইজার আমারে যদি আমি সঠিক কাজ করি, জাস্ট সিম্পলি বলবে ইয়েস ইউ আর ডুইং দিস কারেক্টলি। বাট আমি যদি আমারও কোশ্চেন করি, আমি একটা কাজ করতেছি, আমি শিওর না, আমি জাস্ট মনের অজান্তে বলতেছি যে আসলেই কি আমি কাজটা কারেক্টলি করতেছি, এম আই ডুইং দিস কারেক্টলি। তো পরে যখন আমি বুঝবো না আমি তো কারেক্ট ওয়েতে কাজটা করতেছি, আমি নিজেরই নিজে বলবো ইয়েস আই এম ডুইং দিস কারেক্টলি। সো আমি জানি কোশ্চেনটাও হবে এম দিয়ে, আনসারটাও হবে এম দিয়ে।
আই অ্যাম ডুইং দিস কারেক্টলি। আবার কোশ্চান হবে আর দিয়ে, আনসার হবে মানে হচ্ছে আপনার ইয়ে দিয়ে, কি জানি এম দিয়ে। কেন? কারণ এখানে আর বসছে ইউর সাথে, আমরা জানি ইউর সাথে সবসময় আর বসে, কেমন? সো বাট আমি যখন আই দিয়ে করবো, কজ আমার তো সে জিজ্ঞেস করছে আর ইউ প্রিপেয়ারিং ফর আইএলটিএস, বাট আমার তো বলতে হবে আই অ্যাম। সো এটাও আশা করি বুঝছেন। এইটা যখন আপনারা মাথায় রাখবেন, ভালো করে শিখবেন, আপনাদের স্পিকিংয়ের কোশ্চানগুলো বুঝতে এবং রিলেটিভ আনসারগুলো দিতে আপনারা মানে আটকাবেন না। প্যাসিভের ফর্মুলা এটা মুখস্থ, ঠাড়া মুখস্থ, এটার হচ্ছে কোনো ইয়া নাই আর কি, আপনাকে যে অনেক কিছু বুঝতে হবে বিষয়টা এমন না, এটা একেবারে আপনাকে মানে কি বলবো, ঠোঁটাস্থ মুখস্থ কণ্ঠস্থ করে ফেলতে হবে। আমাদের নর্মাল রুল, শুধু এখানে পরিবর্তনটা হচ্ছে সাবজেক্টের জায়গাতে বসবে অবজেক্ট, কেমন? অবজেক্টটা আগে আনবো, এরপরে টু বি বার বসবে, জাস্ট এই বিংটা আমরা আসমান থেকে নিয়ে আসতে হবে, কেমন? প্লাস V3, এটা হচ্ছে এক্সেপশন। আর এই প্লাস বাই প্লাস সাবজেক্ট এটা অপশনাল, এটা আমরা বসাইলেও যা, আমরা না বসাইলেও তা। আমরা চাইলে বসাইতেও পারি, আমরা চাইলে নাও বসাইতে পারি, আমাদের খুশি। কিন্তু অবজেক্টটা আমাদের বসাইতে হবে, টু বি বার বসাইতে হবে, বিং মাস্ট বি বসাইতে হবে যদি আমরা প্যাসিভ করতে চাই। এখন আমরা আসি প্যাসিভটা আসলে কি। যখন যে কাজটা করতেছে সে ইম্পর্টেন্ট, শি ইজ, তখন হচ্ছে যে অ্যাক্টিভ আমরা ইউজ করি। যখন কি কাজ করা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট, তখন হচ্ছে আমরা প্যাসিভ ইউজ করি। সো ইম্পর্টেন্ট কি, ফুড ইজ বিং কুকড, রান্না হচ্ছে সাময়িক। আমরা বলছি বিংয়ের পরে যদি কোনো হচ্ছে এরকম থাকে, তখন আমরা বলি যে কি, এটা হচ্ছে বর্তমান অবস্থা, শি ইজ বিং রুড, শি ইজ বিং লেজি। সো ফুড ইজ বিং কুকড, কেমন? কুকড কার মাধ্যমে? বাই হার, তার মাধ্যমে হচ্ছে যে রান্নাটা হচ্ছে, খাবার রান্না হচ্ছে, সে রান্না করতেছে এমন একটা বোঝায়। আর অ্যাক্টিভের জন্য হচ্ছে কি, শি ইজ কুকিং ফুড, সে রান্না করতেছে। আর এখানে আপনাকে বলতে হইতেছে ফুড রান্না হচ্ছে তার দ্বারা, ফুড ইজ বিং কুকড, ফুড রান্না হচ্ছে, শি ইজ বিং রুড, সে রুড হচ্ছে, শি ইজ বিং লেজি, সে লেজি হচ্ছে। সো এই যে আপনি বাংলা থেকে হচ্ছে যখন চিন্তা করবেন যে হ্যাঁ খাবারটা রান্না হচ্ছে, ফুড ইজ বিং কুকড, কে রান্না করতেছে আপনার যদি বলতে হয় বাই হার বলবেন, আদারওয়াইজ এটা না বললেও তারা বুঝবে যে এটা কারো না কারো দ্বারা হচ্ছে। এই প্যাসিভটা আমি বলছিলাম ইম্পর্টেন্ট, এই প্যাসিভটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের রিডিংয়ের জন্য ইম্পর্টেন্ট। আমরা যখন রিডিংয়ের প্যাসেজগুলো পড়বো তখন আমাদের প্যাসিভ যাতে আমরা বুঝতে সুবিধা হয় যে এখানে কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেহেতু আমি বলছি প্যাসিভ দ্বারা কাজটাকেই প্রাধান্য দেয়, তখন আপনার রিডিংয়ের মানে অর্থটা বুঝতে সুবিধা হবে। আবার রাইটিংয়ের ম্যাপের ম্যানমেড প্রসেসের জন্য সবসময় আমাদেরকে প্যাসিভ ইউজ করতে হয়, যদিও তখন সিম্পল প্যাসিভ আমরা ইউজ করি মোস্ট অফ দ্য টাইম, ম্যাক্সিমাম টাইমেই। তো তাও আমাদের প্যাসিভটা নিয়ে একটা ভালো আইডিয়া রাখাটা উচিত, অবশ্যই ম্যান্ডেটরি, কেমন? সো অনেকগুলো কনটেক্সটে আমরা ইউজ করতে হবে, শিখে রাখাটা অবশ্যই বেটার। আর যেহেতু আমরা একসাথে শিখতেছি, আমরা যদি এটা আলাদা আলাদা শিখতে বসি, বুঝছেন, আমরা কানেক্ট করতে পারবো না, এটার সাথে একটা কানেক্ট করতে পারবো না। এখন আমরা কানেক্ট করতে পারতেছি যে আমার সব রুল ঠিক আছে, শুধু সাবজেক্ট হয়ে গেছে অবজেক্ট, এবং আমি এখানে বিং আনছি, আর বিংয়ের পরে হচ্ছে আমার সবসময় V3 বসবে। V3 কেন বসবে? কজ এটা হচ্ছে রুল, কেমন? আমাদের কোনো কিছু যে বুঝতে হবে এমন না। তারপর হচ্ছে V3 আসলে কি, যারা বিগিনার আমার মতো তাদের জন্য হচ্ছে যে আমরা যে বলছি এম হচ্ছে, ধরুন গো হচ্ছে বেস ভার্ব, তারপর হচ্ছে অয়েন্ট হচ্ছে V2 অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম, আর V3 হচ্ছে আপনার গন, গো অয়েন্ট গন, কেমন? সো গোটা বেস ভার্ব, অয়েন্ট হচ্ছে V2, আর গন হচ্ছে V3। সো সেম, কুক, কুকড, কুকড আমরা এভাবেই বলি। সো এটা হচ্ছে V3 অর্থাৎ ভার্বের 3 নাম্বার ভার্সনটা, কেমন? থার্ড ফর্ম। সো এটা হচ্ছে রুল, এটা আমাদেরকে ফুল মুখস্থ রাখতে হবে আমাদের সুবিধার জন্য। বাট আপনারা যদি চান যে এটা আপনি সিপ করতে পারেন, বাট একসাথে শিখে রাখলে বেটার, কেমন? বিকজ আমরা যখন প্রেজেন্ট সিম্বলে যাব আমাদের আরও এগুলো ধরতে সুবিধা হবে যে আমরা আসলে কি বলতে চাচ্ছি। আর রিডিংয়ে তো এটা আমাদের ম্যান্ডেটরি লাগবেই, সো এটা স্কিপ না করাটা বেটার। নেগেটিভের জন্য আমরা কি বলবো, আমরা তো ওই যে দেয়ার এর পরে হচ্ছে সবসময় নট বসাবো, মানে এইগুলার পরে নট বসাবো, রুলসে বলছি, আমি এখন আর বিস্তারিত বলবো না। দে আর নট রিপেয়ারিং দ্য রোড, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে তারা রোডটা রিপেয়ার করতেছে না, কেমন? দে আর নট রিপেয়ারিং, এটা ইম্পর্টেন্ট, আমি বিচার দিছি যে দেখেন দে আর নট রিপেয়ারিং দ্য রোড। আর এখানে হচ্ছে দ্য রোড ইজ নট বিং রিপেয়ার্ড, এটাই ইম্পর্টেন্ট যে রাস্তাটাই রিপেয়ার করা হচ্ছে না। আপনি ধরুন আপনাদের বাসার আশেপাশে যদি কোনো ভাঙা রাস্তা থাকে যেখানে আপনারা অলওয়েজ যান, দিনের পর দিন এটা ভাঙা, তখন আপনারা নিজেরাই বলবেন যে দেখ এই রাস্তাটা আসলে রিপেয়ারই করানো হচ্ছে না, কেমন?
তখন আপনি বলবেন দ্য রোড ইজ নট বিং রিপেয়ার্ড বাই এনি ওয়ান। কেমন? সো এখানে ডুয়ারটা হচ্ছে ইম্পর্টেন্ট না, মানে যে দে, কেমন, এই দেটা ইম্পর্টেন্ট না, যে দ্য রোড ইজ নট বিং রিপেয়ার্ড বাই দ্যাম, এখানে বাই দ্যামটা ইম্পর্টেন্ট না। সো এটাই হচ্ছে প্যাসিভ। কোশ্চানের জন্য আর দিয়ে শুরু হয়েছে, কেন আর দিয়ে শুরু হয়েছে? কজ দে, দে এর সাথে আর বসে। আর আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য আমরা কোশ্চান করব, তখন আমাদেরকে এই যে আর, এম, ইজ এগুলা দিয়ে শুরু করতে হবে শব্দটা। কেমন? রুলসে আমরা ওগুলা দেখে নিব, মানে আরো ভালো করে যখন পড়বে এগুলো আপনাদের মানে পিডিএফ দেখে পড়তে অনেক ইজি হয়ে যাবে। সো এটা হচ্ছে আমি আলোচনা করব না, সেম আগের মতোই প্যাসিভ যা সেটাই। সো এটা হচ্ছে কমপ্লিট সামারি টেবিল, এটা আপনারা নিজেরা পড়বেন, কজ এটার এখানে যা লেখা আছে তার থেকে বিস্তারিত ব্যাখ্যা আমি এতক্ষণ দিছিলাম। গোল্ডেন রুলের যে এই বিষয়টা সেটাও আপনারা পড়ে নেবেন। তারপর এখানে 5 ইউজেস, আমি 5 ইউজেস ভালো করে ব্যাখ্যা করছিলাম, এটা আপনারা বাসায় পড়লে হচ্ছে হবে, বোঝানোর কিছু নাই এখানে। সো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আপনাদের যদি পিডিএফটা প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।